পাহাড়ে বা সি বিচ বা জঙ্গলে সাফারি করা এক্সপিরিয়েন্স তো আমরা সারা বছর নিয়েই থাকি, কিন্তু শীতকালে বোটে করে জঙ্গলের মধ্যে ঘোরা, তার সাথে বোটের মধ্যে খাওয়া দাওয়া, সাথে কিছু ওয়াচ টাওয়ার্স আর জঙ্গলের মধ্যে পশু পাখি দেখার সম্ভাবনা এবং বোটে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি নিতে চাইলে উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে সুন্দরবন। সেদিন ছিল 30শে ডিসেম্বর 2023। বাকিদের মতন আমরাও বর্ষ শেষ উদযাপন করতে একটা শর্ট ট্রিপে বেরিয়ে পড়লাম। আমাদের এই সুন্দরবনের ট্যুর ছিল 2 nights 3 days। আমরা একটা প্রাইভেট ট্যুর অপারেটরকে আগের থেকে বুক করে নিয়েছিলাম। আমাদের প্যাকেজটা ছিল কলকাতা টু কলকাতা। সেই মতন আমরা নির্দিষ্ট টাইমে পিসি চন্দ্র গার্ডেন গেট নাম্বার 1 এর সামনে এসে পৌঁছালাম। আমাদের ট্যুর এজেন্সির নাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বাট আমরা এই ট্যুর অপারেটরকে একদমই রেকমেন্ড করব না। তার রিজন ভিডিও শেষে আমরা বলে দেব। আমাদের একটা টেম্পো ট্রাভেলার পিক আপ করে যাত্রা শুরু করলো সকাল 10টা নাগাদ। কারের মধ্যেই ব্রেকফাস্ট সবার হাতে দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল একটা ভেজ স্যান্ডউইচ, একটা খাস্তা কচুরি আর একটা মিষ্টি। অনেকটা পথ যাওয়ার পর একটা ছোট করে টি ব্রেক দেওয়া হলো। আবার গাড়ি চলতে শুরু করলো। কলকাতা থেকে প্রায় 3 ঘন্টা পথ যাওয়ার পর 1টা নাগাদ আমরা গোদখালি বলে একটা জায়গায় নামলাম। এখানে জেটি ঘাট থেকে লঞ্চ বা বোটে লাগেজ নিয়ে উঠে পড়তে হবে। দেখতেই পাচ্ছেন কত টুরিস্টরা ভিড় করেছে। আমরা লাইন দিয়ে উঠতে লাগলাম বোটের উপর। আপনারা যেই প্যাকেজে যাবেন তারাই এইগুলো ব্যবস্থা করে দেবে। সুন্দরবনের কিছু রুলস আছে যেগুলো বোর্ডে মেনশন করা রয়েছে বোটের ভিতরে, যেমন ড্রোন ফটোগ্রাফি নিষেধ, বন্য প্রাণীকে খাবার দেওয়া নিষেধ, মাছ ধরা নিষেধ, কোনো জিনিসই জলে ফেলা যাবে না বোট থেকে ইত্যাদি। ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে চেয়ার্স টেবিলস দিয়ে। বোট ছেড়ে দিল বিদ্যাধরী নদীর উপর দিয়ে। বোটের ভিতরে কিছু কর্মচারী আপনাদের কিছু জায়গা সম্বন্ধে ইনফরমেশন দেবে। আপনারা যখন ক্যানিং যখন করতে গেলেন, যে নদীটা একটু শুকনো ছিল, জল ছিল না, ওই নদীর নাম হচ্ছে মাতলা নদী। 10,000 বর্গ কিলোমিটার এই সুন্দরবনের আয়তন। তার মধ্যে 6,000 কিলোমিটার বাংলাদেশে এবং 4,000 কিলোমিটার ভারতবর্ষের কাছে আছে। ভারতের হুগলি নদী আর বাংলাদেশের বালেশ্বর নদ দিয়ে এই দুটো নদীতে নির্দিষ্ট করা রয়েছে এই সুন্দরবনের সীমানা। তবে এই 4,000 বর্গ সবটি খালি জঙ্গল আছে তা কিন্তু নয়। এখানে মানুষের বসতি এবং বন্য প্রাণীদের থাকার জায়গা বনে ভাগ করা রয়েছে। আমাদের 2টো নাগাদ লাঞ্চ দিল। লাঞ্চ আপনাদেরকে বোটে বসেই করতে হবে। লাঞ্চে ছিল রাইস, ডাল, তরকারি, বেগুন ভাজা, ভেটকি মাছ, চাটনি ও পাঁপড়। আমরা 6 সিলিন্ডার বোটে করে সেদিনের মতো জার্নিটা করেছিলাম। সেই সেম বোটেই নেক্সট ডের সাইট সিইংটা করতে হবে। প্রথম দিনের বোট জার্নিটা গদখালি থেকে শুরু করে গোসাবার পাখিরালয় অবধি হবে। ডাবল ফ্লোরিং এই বোট। গ্রাউন্ড ফ্লোরে বেডের ব্যবস্থা করা আছে, চাইলে আপনারা শুয়ে রেস্ট নিতে পারেন।
দুটো বাথরুম আছে, একটা উপরের তলায় আর একটা নিচের তলায়। বোট খুব ধীর গতিতে এগিয়ে চলল, আর আমরা রোদ পোয়াতে পোয়াতে বাকি মেম্বার্সদের মতনই জার্নিটা এনজয় করছিলাম। পৃথিবীর সবথেকে বড় অরণ্য এই সুপ্রাচীন বনের সবচেয়ে বড় অংশটির নাম হল সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ও ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা মিলে বিস্তৃত এই বৃহত্তম বনটি এখনও ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। এই বনের উদ্ভিদগুলো সমুদ্রের জোয়ারের জন্য নোনা পানিতে জলে অর্ধেক ডুবে থাকে। এটাই এই ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্য। সুন্দরবনের এই স্থানীয় লোকদের কথা হলো ওখানে টোটাল 98 টাইগার্স এখনও জীবিত আছে। আমরা এবার পাখিরালয়তে পৌঁছালাম বিকেল 4:30 নাগাদ। এটা আমাদের হোটেলের এন্ট্রি গেট। হোটেলের নাম ছিল ওয়াইল্ড হ্যামলেটস রিসোর্ট। এখানে আশেপাশে আরও হোটেল বা রিসোর্ট চোখে পড়বে। হোটেলের এন্ট্রিটা ফুল গাছ দিয়ে সাজানো ছিল, কিছু ফার্মিং করা ছিল সামনের দিকে। পরপর আপনারা ঘর দেখতে পাবেন। এটা হলো আমাদের রুম। রুমের সাইজ ঠিকঠাক ছিল এবং বাথরুমে গিজারেরও ব্যবস্থা করা ছিল। প্রথম দিন 6 থেকে 7 ঘন্টা টোটাল জার্নি করে আমরা আসি কলকাতা থেকে পাখিরালয়। এখানে রাত্রে স্থানীয় বাসিন্দাদের সাংস্কৃতিক নাচ দেখতে দেখতে পুরো সন্ধ্যাটা এনজয় করি। আমরাও ওদের সাথে একটু নাচের তালে তাল মিলিয়ে নিলাম। তারপর আমাদের ডিনার এসে গেল। চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস ছিল ননভেজ মেনুতে, ভেজে খালি চিলি পনির ছিল চিলি চিকেনের বদলে। নেক্সট ডেতে সকালে উঠে বোটে করে সাইট সিইং এর প্ল্যান ছিল আমাদের। সেই মতন আমরা রেডি হয়ে পাখিরালয়ের জেটি ঘাটে, যেটা কিনা হোটেল থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে গেলাম। যাওয়ার পথে একটা মার্কেটের মধ্যে দিয়ে যেতে হবে। এই মার্কেটে শোপিস, ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, জঙ্গলের মধু ইত্যাদি বিক্রি হয়। যথারীতি আমরা বোটে উঠবার লাইনে এসে দাঁড়ালাম। বোট তারপর ছেড়ে দিল। প্রথমে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখান থেকে পারমিশনস নিতে হয় ফর দি ওয়াচ টাওয়ার্স অ্যান্ড জঙ্গল এন্ট্রি। তার জন্য অনেক বোট আর মানুষের ভিড় দেখতে পাওয়া যাবে, আর এর জন্য আইডি কার্ড বোট চালক আগে থেকেই নিয়ে নিয়েছিল।
কিছুটা ভেতরে ঢুকবার পর কুমিরকে রোদ পোয়াতে চোখে পড়ল। এখানে ট্যুরিস্টদের জন্য ওয়াচ টাওয়ার্স রাখা হয়েছে, যেখানে উঠে ভিজিটার্সরা দূর এবং উপর থেকে পশুদের গতিবিধি দেখতে পারবে। কিন্তু এত ভিড় লোকেদের কোলাহলের কারণে তেমন কোনো পশু দেখতে পাওয়া যায়নি, খালি কচ্ছপ আর কুমির দেখা গেছে। এখানে পন্ড দেখা যাবে, যেটা অ্যানিমালসরা জল খেতে আসে। আমরা সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারের উপর উঠে এসে পাশের জঙ্গলের ভিউটা দেখতে পেলাম। মাতলা ও গোমতী নদী যেখানে মিশেছে সেখানেই এই সজনেখালি অবস্থিত। 362 কিলোমিটার স্কোয়ার এরিয়া কভার করে এই জায়গাটি, যেখানে পশুর সাথে সাথে পরিযায়ী পাখিরাও দেখা মিলতে পারে। অ্যাক্সেস ডিয়ার, মনিটর লিজার্ড, ওয়াইল্ড বোর্ডস অ্যান্ড ক্রোকোডাইলস দেখতে পেতেই পারেন লাক ভালো থাকলে। কেই বা বলতে পারে, তাই না? বোটে আমরা ফিরে এলাম। হাতে এলো ব্রেকফাস্টের থালা, তাতে লুচি, আলুর তরকারি, ডিম, কলা আর একটা করে মিষ্টি। এই বিশাল জঙ্গলে সুন্দরী গাছ পাওয়া যায়। সুন্দরী গাছের থাকায় এই গাছের নাম অনুসরণ করে এই বনের নাম সুন্দরবন রাখা হয়েছে। নেক্সট স্পট সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, which is located in the সুদর্ণখালি camp of the Sundarbans Tiger Reserve. সজনেখালি থেকে সুদর্ণখালি পৌঁছাতে বোটে 40 মিনিট মতন লাগবে। This place is also full of monkeys. আপনারা একদিনের প্যাকেজ করুন বা দুদিনের, এই দুটো ওয়াচ টাওয়ার আপনাদের প্যাকেজে থাকবেই ফর শিওর। পথে যেতে যেতে বোর্ডে গাছেদের নাম দেওয়া থাকবে। ওয়াচ টাওয়ারের উপর থেকে প্যানোরামিক ভিউ অফ সুন্দরবনটা বেশ ভালোই লাগবে। আমরা আমাদের জার্নিতে বাঘ দেখতে পারিনি, কিন্তু কে জানে সবুজ হলুদ জঙ্গলের ফাঁক দিয়ে বাঘ বোধহয় আমাদেরকে দেখতে পেরেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নাইলনের জাল দিয়ে জঙ্গলের ধারগুলো আটকে দেওয়া রয়েছে, যাতে বাঘেরা সহজেই না বেরিয়ে আসতে পারে। সুদনখালি থ্রু বনবিবি ভাড়ানি পীরখালি নদী, যেখানে আপনারা প্রায় বাঘ আসার খবর নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন, সেখানে আমাদের বোট ঘুরিয়ে নিয়ে এসেছিল। দূর থেকে হরিণকে গাছের পাতা খেতে আমরা দেখতে পেয়েছিলাম। ডে 2 এর লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চের মেনুতে ছিল রাইস, ডাল, আলু ভাজা, তরকারি, টাইগার প্রন অ্যান্ড পার্শে মাছ, চাটনি, পাঁপড় ও মিষ্টি। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য আমরা লাস্ট স্পট ভিজিট করলাম দোবাকি। এখানে বনের সৌন্দর্য দেখতে গেলে নেট বাঁধা ফুটব্রিজ দিয়ে হেঁটে যেতে হবে। দুপাশে আমরা বেশ কটা হরিণ দেখতে পাই। এখানেও ওয়াচ টাওয়ার্স রয়েছে, যেটায় উঠে দূর থেকে জঙ্গলের ভিউটা পাওয়া গেল। আবার হরিণ ও পাখিদের একসাথে একই পুকুর থেকে জল খেতেও দেখা গেল।
বোটে করে যখন আমরা দোবাকি থেকে নেতিদোপানের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই আমরা পঞ্চমুখী নদী, যেখানে সুন্দরবনের 5টি নদী একই জায়গায় এসে মিশেছে বঙ্গোপসাগরের সাথে। সেই 5টি নদীর নাম হলো মাতলা, দুর্গাদুয়ানি, গোমতী, গাজীখালী, বিদ্যাধরী। ফেরার পথে আমরা সাক্ষী হলাম বছরের শেষ সূর্যাস্তের। এইভাবে আমরা বছরের শেষ দিনটা বোটে এনজয় করি সবার সাথে। আমরা সেম পাখিরালয় ঘাটে এসে পৌঁছালাম সন্ধে 6:30 নাগাদ। আমাদের রিসোর্টে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সবাই মিলে আমরা গল্প করে গান গেয়ে 2 ঘন্টা মতন টাইম কাটালাম। সেদিন রাত্রের ডিনার মেনু ছিল রুটি, কষা মাংস আর স্যালাড। আজ হলো নতুন বছরের প্রথম দিন। উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ব্রেকফাস্টটা সেদিন রিসোর্টেই সার্ভ করেছিল। ছিল পরোটা, ফুলকপির তরকারি, ডিম, মিষ্টি। আজ ম্যাজিক কার করেই কাছে 10 মিনিট ডিস্টেন্সে গিয়েছিলাম রাঙাবেলিয়া বলে একটা জায়গায়। এই মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে পড়লাম। এখানে মহিলারা হস্তশিল্প কাজে ব্যস্ত, আর ওরা তুলে ধরছিল এই শিল্পের খুঁটিনাটি তথ্য। कलर करने के बाद सूता कुछ ऐसा आ जाता है, ऐसा या फिर ऐसा ऐसा होता है कलर करने के बाद। इसको फिर एक एक चीज को, एक एक सूता को निकालने के लिए ये गांधी जी का चक्के का सिस्टम से एक एक रील बनता है। এখানে তাদের তৈরি কাপড়, শাল কিনবার অপশনও আছে। এবারে আসলাম রাঙাবেলিয়া ফেরিঘাট। পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের। জায়গাটা ছিল বেশ ভালো আর ফাঁকা ফাঁকা। দূরে সুন্দরী গড়ান গেওয়া গাছের বন দেখতে পাওয়া যাবে। ঠান্ডা পরিবেশে টাইম কাটানোর ভালো জায়গা। দুপুরে রিসোর্টের লাঞ্চ মেনু ছিল রাইস, ডাল, তরকারি, ফিশ আর স্যালাড। হোটেল চেক আউট করে এলাম এবারে আমরা স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাড়িতে। তিনি একজন স্কটিশ বিজনেসম্যান ছিলেন, যিনি বেঙ্গলকে তার সেকেন্ড হোম বানিয়ে নিয়েছিলেন। তিনি গোসাবাতে জমিদারি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যাতে গ্রামীণ উন্নয়নের দিকে সময় দিতে পারেন। ড্যানিয়েল হ্যামিল্টন সুন্দরবনে এসে প্রায় 9000 একর জমি কিনেছিলেন। এই গোসাবা বাজারে এই সুন্দরবনের সাধারণ মানুষের ব্যবসায়ের জন্য। 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন স্যার হ্যামিল্টনের আমন্ত্রণে সুন্দরবনে এসেছিলেন, তখন তিনি তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এই বেকন বাংলোতে। তাই এটি এক অন্যতম ট্যুরিস্ট স্পট। সেখানেই আমরা নেক্সট এলাম। এই বাংলোর অপোজিটে ফেরিঘাট থেকে আমরা রওনা দিলাম গদখালির দিকে। ওখানে ওয়েট করছিল 26 সিটারের বাস, যাতে করে আমরা কলকাতা ফিরে আসি। এবারে বলি এই ট্যুর অপারেটরকে আমরা রেকমেন্ড করব না কেন। তার কারণ হলো আমাদের বুকিং টাইমে যা যা প্রমিস করেছিল তেমন সার্ভিস আমরা পাইনি। তাছাড়া এরা টাইম মতো কোনো সার্ভিসই দেয়নি, সবেতেই লেট করেছে। কোনো অসুবিধাতে ট্যুর ওনার কাছ থেকে কোনো সাহায্য পাইনি। লাস্ট ডেতে ইভেন কি লাঞ্চে ইনসাফিসিয়েন্ট ফুডও ছিল। আর ট্যুর প্যাকেজ চার্জ ইচ্ছা মতো করেছে আমাদের গ্রুপের লোকেদের থেকে। সুন্দরবনের জঙ্গল, প্রকৃতির ডিটেলস তুলে ধরাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য। তাই ট্যুর অপারেটরের কোনো কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করছি না এই ভিডিওতে। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.